নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদানের জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ আরম্ভ করব অদৃশ বর্ধনের প্রফেসর নাট বল্টু চক্রের একটি বড় গল্প। এর আগে বলেছি, অদৃশ বর্ধন নাট বল্টু চক্রের গল্প লিখতে গিয়ে যেরম বলিষ্ঠ এবং দৃপ্ত ভাষা এবং গল্প বলার রীতি ব্যবহার করেছেন, তাতে গল্পগুলি সমৃদ্ধ হয়েছে তো বটেই, কিন্তু অনেক সময় তার সামঞ্জস্য পুরোপুরি রক্ষা পায়নি। কোনো গল্প মনে হয়েছে যেভাবে আরম্ভ হলো অন্যরকমভাবে শেষ হলো, কিংবা ভালো করে কিছু বোঝার আগেই শেষ হয়ে গেল। কিন্তু আবার অনেকগুলি লেখাতেই অদৃশ বর্ধন পরিচয় দিয়ে গেছেন যে একটু ধীর স্থিরভাবে, একটু জায়গা নিয়ে, একটু সময় নিয়ে পূর্ণাঙ্গ এবং সুষম গল্প রচনা তাঁর কাছে কিছুই অসম্ভব ছিল না। আজকের গল্পটিকে আমি সেই রকম একটি গল্প মনে করি। আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত প্রফেসর নাট বল্টু চক্র সমগ্রর প্রথম খণ্ডের শেষে একটি অতি সংক্ষিপ্ত যে গ্রন্থ পরিচয় আছে, তাই অনুযায়ী এই গল্পটির প্রথম প্রকাশ জানুয়ারি 1984-তে অমানুষিকী পত্রিকায়। কিন্তু আসলে এ কথা সত্য নয়। এই গল্পটি প্রথম প্রকাশ পায় কিশোর ভারতী পত্রিকার 1978-এর শারদীয়া সংখ্যায়। কৌতূহলী শ্রোতা বন্ধুরা ইচ্ছে করলে সেই শারদীয়া সংখ্যাটি সংগ্রহ করে সহজেই তা নিজেই দেখে নিতে পারেন। এতে অবশ্য আশ্চর্যের কিছু নেই। ওই প্রথম খণ্ডেরই গোড়ায় অদৃশবর্ধন লিখেছেন, ইচ্ছে ছিল কোন গল্পটা কোন পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল তার খুঁটিনাটি দেওয়ার। কিন্তু এই জীবনটার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ায় সব লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক গল্প উপন্যাস হারিয়ে গেছে। কিছু থেকে গেলেও সাল তারিখ লেখবার কথা খেয়াল ছিল না। যতটা পেরেছি রচনা পরিচয় অংশে দিয়েছি। অনুসন্ধিৎসু পাঠক নিশ্চয়ই উপলব্ধি করবেন আমার কষ্টটা কোথায়। আর কথা না বাড়িয়ে আরম্ভ করছি আজকের পাঠ। অদৃশ বর্ধনের প্রফেসর নাট বল্টু চক্রের কল্পবিজ্ঞানের গল্প রুদ্র রোষ। এক, ডাইনোসর। শম্ভু দাস রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করেন, আপার ডিভিশন ক্লার্ক। দেশ বেড়ানোর শখ প্রচণ্ড। লোকে বলে গরিবের ঘোড়া রোগ। শম্ভু দাস শুনে হাসেন। কেননা কেরানি বলেই যে তিনি গরিব তা তো নয়। চাকরিটা করেন নেহাত সময় কাটানোর জন্যে। নইলে কলকাতার বউবাজার অঞ্চলে বাপ ঠাকুরদা যে বাড়ি ঘর রেখে গেছেন, তার ভাড়ার টাকাতেই পায়ের উপর পা রেখে স্রেফ হাই তুলে আর তুড়ি মেরে জীবনটাকে কাটিয়ে দিতে পারতেন শম্ভু দাস। কিন্তু তিনি তা করেননি। কাজের মধ্যে দিনরাত ডুবে থাকেন বলেই বড়লোকি ব্যায়ামও তাঁর শরীরের ধার কাছ দিয়েও যেতে পারে না। অথচ তাঁর মাস্তুতো ভাই নরেন স্রেফ বসে থেকে থেকে এই বয়সেই ডায়াবেটিসে শরীর আধখানা করে ফেলেছেন। কয়েক বছর ধরে শম্ভু দাস হিমালয় ভ্রমণ আরম্ভ করেছেন। সমুদ্র টমুদ্র ধার থেকেই দেখে এসেছেন, সাঁতার জানেন না বলে জাহাজে চেপে ভেতরে যাননি। কিন্তু পা দুটো দিব্যি মজবুত বলে আরম্ভ করেছেন পাহাড় দেখা। ভারতবর্ষের পুরো উত্তরাঞ্চলটা তিনি চষে ফেলেছেন। ছুটি ছাটা পেলেই হলো অমনি তল্পি তল্পা বেঁধে ভোঁ দৌড় হিমালয়ের দিকে। লোকে বলে তাঁর হিমালয়ে জ্বর হয়েছে। এ জ্বর যার হয়, হিমালয় তাকে আর জীবনে ছাড়ে না। শুনেছিলাম শম্ভু দাস এবার লম্বা পাড়ি জমিয়েছেন। অনেকদিন পাড়াতেও দেখিনি তাঁকে। তাই হঠাৎ একদিন সকালবেলা তাঁকে ঘরে ঢুকতে দেখে হৈ হৈ করে অভ্যর্থনা জানালাম, চা খাওয়ালাম, হিমালয়ের কোন অঞ্চলে টোটো করে এলেন জিজ্ঞেস করলাম।
শম্ভু দাস অদ্ভুতভাবে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ভদ্রলোক লম্বা, রোগা, ফর্সা, এক কথায় যাকে বলে পাকতেড়ে চেহারা তাই। মুখে কিন্তু হাসিটি লেগেই আছে। সেদিন কিন্তু ওকে হাসতে দেখলাম না। অদ্ভুত চোখে চেয়ে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, দীননাথ, এবার হিমালয়ে গিয়ে একটা মৃতদেহ দেখেছি। বলবো কি, শুনেই আমার গা শিরশির করে উঠল। মৃতদেহ দেখেছেন বলে নয়, ওর বলার ঢংটাই যেন কীরকম। বললাম, কি হয়েছে শম্ভুদা, অমন করে তাকিয়ে আছেন কেন? শম্ভুদা ঠিক সেইভাবেই চেয়ে থেকে বললেন, জানো দীননাথ, পায়ে হেঁটে অনেক পাহাড় পর্বত ডিঙিয়েছি, অনেক দেশ ঘুরেছি, কিন্তু এবারকার মতো অভিজ্ঞতা কখনো হয়নি। কৌতূহল একটু একটু করে বেড়েই যাচ্ছিল। কিছু লোক আছে যতটা না হয় তার চাইতে বাড়িয়ে বলে তারা, তাতেই তাদের আনন্দ। কিন্তু শম্ভুদা সে জাতের মানুষ নন, বাজে কথা বলেন না। তাও ওর কথা শুনে বুঝলাম সাংঘাতিক কিছু একটা দেখে এসেছেন। বললাম, কার মরা দেখেছেন? একটা সাহেবের। টুরিস্ট? বোধহয় না। বোধহয় মানে? সেইটাই গোলমেলে ব্যাপার। আমি চোখ কুঁচকে চেয়ে রইলাম শম্ভুদার মুখের দিকে। উনি চোখ নামিয়ে কি যেন ভাবছিলেন, এখন চোখ তুলে বললেন, দীননাথ, হিমালয় পর্বত কত মাইল লম্বা জানো? চট করে ভেবে নিলাম, প্রায় ১,৫০০। পশ্চিমে পামির থেকে দক্ষিণে ব্রহ্মপুত্র পর্যন্ত। কারেক্ট। চওড়া কত? ১০০ থেকে ১৫০ মাইল। তাহলেই বুঝে দেখো কি বিরাট এরিয়া নিয়ে চিরতুষারের রাজ্য ছড়িয়ে আছে। এখানে এমন সব জায়গা আছে যেখানে ১২ মাস বরফ জমে থাকে, গরমকালেও গলে না। সেই হলো গ্রেট হিমালয়, অ্যালপাইন রেঞ্জ। ২০,০০০ ফুট সেখানকার গড় পড়তা উচ্চতা। জানি, কিন্তু এটা কি জানো, হিমালয়ের সব জায়গা এখনো দেখা হয়নি। এখনো হিমালয় একটা অনাবিষ্কৃত রহস্য। জানি বই কি। দীননাথ, চোখে চোখ রেখে ফিসফিস করে বললেন শম্ভুদা, আমি এমনি একটা রহস্যাবৃত অঞ্চলের কথা তোমাকে শোনাতে এসেছি। নড়ে চড়ে বসলাম। অ্যাডভেঞ্চারের গল্প পেলেই আমি আর স্থির থাকতে পারি না। শম্ভুদার বলার ভঙ্গিমাটাও দারুণ। বললাম, কোথায়? তা তো জানি না। তাহলে? জায়গাটা শিবালিক রেঞ্জের উপরে, গ্রেট হিমালয়ের নিচে, ১২ থেকে ১৫,০০০ হাইটের মধ্যে। এরকম জায়গা পামির থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত ১,৫০০ মাইল বিস্তারে অনেক আছে শম্ভুদা। আছেই তো, কিন্তু এই জায়গাটা ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সোভিয়েত দেশ আর চীনের সীমান্ত রেখার কাছাকাছি। কাশ্মীরের কাছে? বলতে পারো। কিন্তু ঠিক কোথায় শম্ভুদা? তাছাড়া কি রহস্যের সন্ধান পেয়েছেন সেখানে? শম্ভুবাবু আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, যা বললেন তা তাঁর জবানিতেই শোনা যাক। দীননাথ, দেশ ভ্রমণ আমার বাতিক, কিন্তু আরামে দেশ দেখা আমার দুচক্ষের বিষ। আমি দেখতে চাই বিষম, দুর্গম, ভয়ঙ্কর, বিপজ্জনক এলাকা, যেখানে সাধারণ ট্যুরিস্ট যেতে চায় না প্রাণের ভয়ে। এমনি একটা জায়গা হলো দুনিয়ার ছাদ, দুর্লঙ্ঘ ভয়াল পামির। পৃথিবীর আকাশ ছোঁয়া পাহাড়ের শ্রেণী যেখানে এক হয়েছে, সেই পামির মালভূমি। হিন্দুকুশ, সুলেমান, তিয়ানশান, কিউনলুন, আলতিনতাগ, কারাকোরাম হিমালয় যেখানে একাকার হয়ে গিয়েছে, সেই পামির মালভূমি। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি, চিরন্তন তুষার আর বরফের রাজ্য, চিরতুষারে ঢাকা অসংখ্য পর্বতশ্রেণীর আদি অন্তহীন কুণ্ডলী আর গোলক ধাঁধা। মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য এই দেশ। কিছু কিছু বসতি ছড়িয়ে ছিটিয়ে আছে বটে এদিকে সেদিকে, কিন্তু তা এত বিরল যে পামিরকে প্রায় বিজন বলা চলে।
পর্বত সংকুল এই অঞ্চলেই আমি গিয়েছিলাম এবার। দেখতে গিয়েছিলাম পর্বতের ঢেউ। সমুদ্রের ঢেউ যারা দেখেছে তারা কল্পনাও করতে পারবে না মৌন গম্ভীর ভয়ঙ্কর পর্বতমালার ঢেউ কি আশ্চর্য অথচ কত সুন্দর। মেঘলোক পার হয়ে ধাপে ধাপে যেন মহাকাশের দিকে উঠে যেতে চাইছে, পাহাড়ের পর পাহাড়, যেন স্বর্গের সিঁড়ি। যে সিঁড়ি বেয়ে যুধিষ্ঠিররা এগিয়েছিলেন স্বর্গের দিকে। দীননাথ, স্তব্ধ নিথর এই পর্বত রাজ্য থেকে আমি নিয়ে এসেছি অত্যাশ্চর্য এক খবর। জায়গাটা পামিরের মধ্যে, হাইট কিন্তু 12 থেকে 15,000-এর মধ্যে। ম্যাপ এনেছি, পরে দেখো। এইখানে কোনো এক জায়গায় নাকি চিরবসন্ত বিরাজ করে। শুধু তাই নয়, খুব সম্ভব প্রাগৈতিহাসিক যুগ বিদায় নেয়নি সে অঞ্চল থেকে। অবাক হচ্ছ না? তোমার চোখে মুখে অবিশ্বাসও ফুটছে। কিন্তু আগেই তো তোমাকে বলেছি, হিমালয় চির রহস্যে ঢাকা। সারা জীবন কেন, কয়েক জন্ম ধরে হাঁটলেও হিমালয়ের সব জায়গা একজন মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। সুতরাং অবাক হইও না। মানালি থেকে সিধে 14 মাইল গেলে রোটাং পাস, ডাইনে গেলে হামতা পাস, তারপর কুঞ্জম পাস। একজন মাত্র শেরপা নিয়ে আমি এই পথ দিয়ে ঢুকলাম চির বরফের রাজ্যে। কারণ ছিল, শুনেছিলাম ওইদিকে কোথায় যেন একটা ফুলের উপত্যকা আছে। দেশ বিদেশ থেকে যারা হিমালয়ের নিসর্গ দৃশ্য দেখতে আসে, বরফের মাঝে এই ফুল রাজ্যের সংবাদ তারা এখনো পায়নি। আমি পেয়েছিলাম কিভাবে, সে আর এক কাহিনী, পরে বলবো। ঘাংরিয়া থেকে 2.5 মাইল গেলে যে নন্দনকানন পাওয়া যায়, আমি কিন্তু সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কথা বলছি না। তবে জায়গাটার উচ্চতা প্রায় একই। নন্দনকাননের উচ্চতা 13,000 ফুট, রোটাং পাসের 13,050 ফুট। এ পর্যন্ত অনেক ট্যুরিস্টই যায়। আরও 600 ফুট উঠলে একটা সুন্দর হ্রদ দেখা যায়। বিপাশা নদীর উৎপত্তি এই হ্রদ থেকেই। আমার অভিযান শুরু হলো এই হ্রদ থেকে আরও উত্তরে, দুর্গম অঞ্চলে। পথের বর্ণনা দিয়ে সময় নষ্ট করব না। পথে একটা উপত্যকা পড়ে, সমতল প্রান্তর জুড়ে কেবল স্লেট পাথরের রাজত্ব। চারদিকে সাদা হিম ঢাকা পাহাড়ের চূড়ো। উপত্যকায় গাছপালা নেই, ঘাস পর্যন্ত জন্মায় না। দূরে পাহাড়ের গায়ে মাঝে মাঝে উইলো আর ওয়ালনাট গাছের জঙ্গল। এই জায়গাটা পেরিয়ে আসার পর একটা গিরিবর্ত্ম পড়ল। রুক্ষ উপত্যকার পরেই এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন কেড়ে নেওয়ার মতো। দূরে আর এক গিরিবর্ত্ম। এক জায়গায় পাহাড়ের গা বেয়ে চুঁয়ে চুঁয়ে জলের মতো কি যেন পড়ছে। কাছে গেলাম, হাতে নিয়ে শুঁকতেই সন্দেহ হলো পেট্রোল। এই পেট্রোলের সন্ধানে সারা পৃথিবী জুড়ে কি কাণ্ডই না চলছে, অথচ এই দুর্গম অঞ্চলে পাহাড়ের গা বেয়ে ঝরে পড়ছে বর্তমান সভ্যতার শ্রেষ্ঠ ইন্ধন। তখন সন্ধে হয়ে আসছে। পাহাড়ের গায়ে মনের মতো গুহায় রাত কাটাতে হবে, কিন্তু সেরকম গুহা আর পাচ্ছি না। এমন সময় কুকুরের ডাক শুনলাম, সেই সঙ্গে পুরুষ কণ্ঠে হাঁক। বন্দুক হাতে নিলাম। আমি সুদূরের পিয়াসী, মানুষ যেখানে যায় না, আমি চাই সেই অজানা অঞ্চলে পাড়ি জমাতে। আমার মতো নিঃসঙ্গ অভিযাত্রীর সর্বস্ব লুঠ করার মতলবে যদি কেউ আসে, তো আমার তৈরি থাকাই ভালো। শেরপা একজন আছে বটে, কিন্তু তার হাতে বন্দুক নেই। আছে বরফ কাটা কুঠার, দড়ির মই আর লোহার গজাল। দেখতে দেখতে হাঁক ডাক কাছে এসে গেল। আর্মিনের লোমশ চামড়ার গরম কোট গায়ে এক বৃদ্ধ, মাথায় শেয়াল লোমের টুপি, পাশে দুটো প্রকাণ্ড শিকারী কুকুর। সূর্য তখন নেই। গোধূলির রাঙা আভায় সাদা বরফ লাল হয়ে রয়েছে। এই সময় উল্কাপাত ঘটল আকাশে। জ্বলন্ত বাঁকা তলোয়ারের মতো উল্কার ঝাঁক ছুটে গেল আকাশপথে।
আমাদের দেখেই আরো জোরে ডেকে উঠল শিকারী কুকুর দুটো। থমকে দাঁড়ালো বৃদ্ধ, চেয়ে রইল সন্দিগ্ধ চোখে। কাছে গেলাম। হাতের ইঙ্গিতে বন্দুক নামাতে বলল বৃদ্ধ। কুকুর দুটোর চেন ধরে টেনে রেখেছে দেখে বন্দুক নামিয়ে নিলাম আমি। তাছাড়া এত বুড়োকে ভয় করার কোনো কারণও দেখলাম না। ভাঙা ভাঙা ইংরেজিতে বুড়ো বলল, টুরিস্ট? ইয়েস, জবাব দিলাম আমি। মি ইব্রাহিম, ইউ? শম্ভু দাস। গুড, ভেরি গুড, ওয়েট। আমার পাশ দিয়ে বুড়ো কুকুর নিয়ে এগিয়ে গেল পেট্রোলের ঝর্ণার দিকে। কাঁধ থেকে একটা চামড়ার থলি নামিয়ে ধরল পেট্রোলের ধারার সামনে। ভর্তি হয়ে যেতেই মুখটা বন্ধ করে পিঠে ফেলে ডাকলো আমাকে, কাম। কোথায়? আমাদের গ্রামে। বর্তে গেলাম। এই ঠান্ডায় পাহাড়ি গ্রামে আশ্রয় পাওয়া ভাগ্যের ব্যাপার। চলো। ইব্রাহিমের পেছন পেছন শেরপা নাওয়াং গম্বুকে নিয়ে এগোলাম। কিছু দূর যেতেই দেখি দূরে গিরিবর্তের ওপর পাথরের ওপর পাথর সাজিয়ে একটা বড় বৌদ্ধ চোতেন। হাওয়ায় পথ করে উঠছে প্রার্থনা পতাকা। আরো দূরে একটা অপূর্ব সুন্দর হিমবাহ। ইব্রাহিম কিন্তু বৌদ্ধ চোতেনের দিকে গেল না। পাশ দিয়ে পৌঁছলাম একটা পাইন গাছের জঙ্গলে। একটু বাদেই পাহাড়ের গায়ে খান কয়েক কুঁড়ে চোখে পড়ল। চারদিকে ফুলের মেলা, ফুরা, ডালমা আর জন্ডা ফুল। তোমরা কখনো দেখোনি। নন্দনকাননের ব্রহ্মকমলও দেখলাম ফুটে রয়েছে বিস্তর, আর রয়েছে রডোডেন্ড্রন। এই কি তাহলে সেই ফুলের দেশ? যা শুনেছি তা তাহলে সত্যি? সন্ধে নেমেছে। সবচেয়ে বড় কুঁড়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। ছাদের ওপর তুষার সাফ করে চিতাবাঘের ছালের ওপর হাঁটু গেড়ে বসেছিল একজন বৃদ্ধ। আমাদের দেখেই হাঁক দিল কাঁপা গলায়। সাড়া দিল ইব্রাহিম। দেখতে দেখতে পাশের কুঁড়েগুলো থেকে পিলপিল করে বেরিয়ে এলো অনেক ছেলে মেয়ে। কুঁড়ের ছাদ থেকে নেমে এলো বৃদ্ধ। আলাপ করিয়ে দিল ইব্রাহিম। সম্পর্কে দাদা, নাম সুলেমান, এই গ্রামের সর্দার। গ্রামের নাম মিন আর খার। বাইরের দুনিয়া কোনো খবর রাখে না এই পাহাড়ি গ্রামের। জানে শুধু কয়েকজন চীনে ব্যাপারী। তারা আসে 2-3 বছর অন্তর গরমকালে। ময়দা আর তামাকের বিনিময়ে নিয়ে যায় সোনার গুঁড়ো আর পশুর দামি চামড়া। রাতটা কাটালাম এদেরই কুঁড়েতে সুলেমান আর ইব্রাহিমের সঙ্গে। ভাঙা ভাঙা ইংরেজি বলে দুজনেই। এদের কাছেই গল্প শুনলাম কিছু দূরে হিন্দুদের একটা গ্রাম আছে। ফুলে ফুলে ছাওয়া সেই অঞ্চলকে স্বর্গের বাগান বললেও অত্যুক্তি হয় না। তাদের আচার ব্যবহার সংস্কৃতি প্রাচীন মহাভারতের কথা মনে করিয়ে দেয়। এক স্ত্রীর বহু স্বামী প্রথা একমাত্র ওদের মধ্যেই বর্তমান, মহাভারতের সেই পঞ্চপাণ্ডবের দ্রৌপদী স্ত্রীর মতো। ইব্রাহিমরা মুসলমান, এদের প্রথা ঠিক উল্টো, এক স্বামীর বহু স্ত্রী। হিন্দু গাঁয়ের আইবুড়োরা থাকে গুম্ফা আর মঠে, গাঁয়ে তাদের স্থান নেই। আরও একটা খবর শুনলাম। গিরিবর্তের মাথায় বৌদ্ধ চোতেনে একজন সাহেব থাকে। দীননাথ, সাম্প্রদায়িকতার বিষে জ্বলে পুড়ে গেল আমাদের এই দেশ। অথচ দেখো, হিমালয়ের সেই বিজন অঞ্চলে কেমন পাশাপাশি রয়েছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। কারো সঙ্গে কারো বিরোধ নেই। হিমালয়েই এই মিলন সম্ভব। সভ্যতার বিষাক্ত গ্লানি যেখানে পৌঁছয়নি। পথের বর্ণনা বলবো না বলেও অনেক কথা বলে ফেললাম। কিন্তু এটুকু না বললে বুঝতে পারতে না কিভাবে কোথায় গিয়ে দেখা পেয়েছিলাম প্যাট্রিকের। এই প্যাট্রিকের কাছেই পেলাম হিমালয়ের সেই আশ্চর্য অঞ্চলের কিংবদন্তি, যেখানে 12 মাস বসন্ত, যেখানে বরফ কখনো জমে না, যেখানে এখনো বিরাজ করছে প্রাগৈতিহাসিক দানবের রাজত্ব।
রাতটা কাটালাম ইব্রাহিম আর সুলেমানের অতিথি হয়ে। সকালবেলা গেলাম গিরিবর্তের উপর। বরফ আর ফুলের এমন বিচিত্র সহাবস্থান আগে কখনো দেখিনি। বরফ সব জায়গায় জমেনি, কোথাও গলে গেছে, কোথাও ঝর্ণা ঝরছে, কোথাও বনো ফুল উঁকি দিচ্ছে, কোথাও থোকা থোকা স্ট্রবেরির দৌলতে তৃষ্ণা মেটানো হচ্ছে। অরণ্যময় পথে বেশ খানিকটা চড়াইয়ের পর একটা নালা। নালার পাশে সাদা নীল রঙের বড় বড় ফুল ফুটে রয়েছে, গন্ধহীন ব্রহ্মকমল। তারপরই ভূর্জবৃক্ষের একটা জঙ্গল। এই জঙ্গল পেরিয়ে পৌঁছলাম একটা ভারী সুন্দর আপেল বাগানে। সব মিলিয়ে যেন দেবরাজ ইন্দ্রের সাজানো একটা বাগান। বৌদ্ধ চৌতেনটা অদূরেই, অত দূর যেতে হলো না। পাহাড়ের গায়ে আপেল বনের মধ্যে একটা কার্নিশের মতো পাথরের তলায় অনভ্যস্ত হাতে রুটি পাকাতে দেখলাম একজন ইউরোপিয়ান যুবককে। গুনগুন করে গান গাইছে, বেশিরভাগ রুটি পোড়া। আমাকে দেখেই নীল চোখ তুলে চেয়ে রইল যুবক। সোনালি চুল জট পাকিয়েছে কাঁধের উপর, দাড়ি গোঁফও না কামানোর দরুন জটা হয়ে ঝুলছে বুকের উপর। নীল চোখ দুটো আশ্চর্য উজ্জ্বল। নিবিড় প্রশান্তি ঝিলমিল করছে নীল চোখের সরোবরে, যেন নীল আকাশের ছায়া পড়েই ও চোখ অমন টলটলে নীল। আমি কোনো ভনিতা না করে সোজাসুজি বললাম, আপনার নাম শুনেছি প্যাট্রিক। আমার নাম শম্ভু দাস। আলাপ করতে এলাম। বসুন। একটুও অবাক না হয়ে বললে প্যাট্রিক। এখানে কেউ আসে না, আপনি কেন? প্যাট্রিক ইংরেজি বলে ভালো, তবে উচ্চারণ শুনে বোঝা যায় ইংরেজি তার মাতৃভাষা নয়। তার প্রশ্নের উত্তরে আমি বললাম, যেখানে কেউ যায় না সেখানে আমি যাই। কোথায় বাড়ি আপনার? কলকাতায়। কলকাতা, যেন স্বপ্ন ঘনিয়ে ওঠে প্যাট্রিকের নীল চোখে। বিবেকানন্দের দেশ, দীপঙ্করের দেশ, শ্রী চৈতন্যের দেশ। বাংলাকে আমি ভালোবাসতাম। আপনার দেশ? আমার দেশ প্যারিস। কলেজে পড়বার সময় একজন হিন্দু যোগীর সঙ্গে আলাপ হয়। তার মুখে শুনলাম, শান্তি যদি কোথাও থাকে তা এই হিমালয়ে। তাই এসেছিলাম, আর ফিরতে পারিনি। লাঠি, আইস বক্স, রুকস্যাক আর স্লিপিং ব্যাগ মাটিতে রেখে বসলাম প্যাট্রিকের পাশে। পলিথিনের থালায় 4টে রাঙা আপেল রেখে এগিয়ে দিল প্যাট্রিক। খাও। শেরপাকেও দিল এক থালা। তুলে নিলাম একটা। এক কামড় খেয়ে বললাম, শুনেছি এখানে কোথায় নাকি ফুলের দেশ আছে। এই কি সেই দেশ? প্যাট্রিক একটু গম্ভীর হয়ে গেল। এতক্ষণ কথা হচ্ছিল অনেক দিনের বন্ধুর মতো। এখন একটু চোখ কুঁচকে চাইল আমার দিকে। বলল, কেন? কেন মানে? বরফের মাঝে ফুলের দেশ দেখতে কার না ইচ্ছে হয়? তা ঠিক, এইটাই সে দেশ, ধরতে পারো। তার কথার সুরটা আগের মতো খোলামেলা নয়, একটু চাপা, একটু গোপন, একটু বাঁকা। আকাশ নীল চোখ দুটো আগের মতো হাসি সমুজ্জ্বল নয়, একটু গম্ভীর। বললাম, কি ব্যাপার বলো তো? মন খুলে কথা বলছো না মনে হচ্ছে। প্যাট্রিক চোখ নামিয়ে রুটি সেঁকতে লাগল। মিনিট কয়েক কারো মুখে আর কথা নেই। তারপর ও যেন আপন মনে বলল, হেনরিও ফুলের দেশ দেখতে এসেছিল, তুমিও এসেছ। হেনরি? সে কে? আমেরিকান জার্নালিস্ট। খবর কাগজের লোক? এত দূরে? আমারও খটকা লেগেছিল, তারপর যখন শুনলাম। চুপ করে গেল প্যাট্রিক। কি শুনলে? থাক সে কথা। তুমি ফুলের দেশ দেখতে এসেছ তো?
এই সেই দেশ, চারদিকে ফুলের মেলা, পেট্রোলের ঝর্ণা আর সোনার গুঁড়োও পাবে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। বুঝেছি। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছি। এ দেশকেই সবাই বোধহয় স্বর্গ বলে। দেখছ তো, পোড়া রুটি খাচ্ছি, তবু এ দেশ ছেড়ে যেতে চাই না, আর যাবও না। প্যাট্রিক! বন্দুকের গুলির মতো আমার ডাকটা যেন চমকে দিল প্যাট্রিককে। কি? কেন গোপন করছো ভাই? কি গোপন করছি? সেটাই তো জানতে চাই। হেনরি কোথায় গেছে? কি শুনেছিলে তার কাছে? থাকবে সে কথা। না, তোমাকে বলতে হবে। কি দরকার? হিমালয়ের রহস্য হিমালয়ের মধ্যেই থাক, জানতে চেও না। কিন্তু প্যাট্রিক, আমি যে হিমালয়ের রহস্য জানতে এসেছি বাড়ির সুখ ছেড়ে। ফুলের দেশের সন্ধান পেয়েছি। তোমার কথা শুনে মনে হচ্ছে এর চাইতেও জমজমাট ফুলের রাজত্ব কোথাও আছে। কিন্তু তুমি তা গোপন করতে চাইছো কেন? চাইছি তোমাদের মঙ্গলের জন্যেই। রুটি সেঁকা বন্ধ করে প্যাট্রিক আমার দিকে ঘুরে বসল। হেনরিকেও বলেছিলাম। কই, সে তো আর ফিরল না। হেনরি ফেরেনি? না, কত বারণ করেছিলাম। তারপর যখন নিজেই হ্যাভারস্যাক খুলে ছবি দেখালে, তখন বুঝলাম আর আটকানো যাবে না। একই ফটোগ্রাফ। ফটোগ্রাফ? তার মানে হেনরি যে ফটোগ্রাফ তোমাকে দেখিয়েছে তা তুমি এর আগেও দেখেছ? প্যাট্রিকের পার্বত্য সরলতা আর টিকল না আমার জেরার কাছে। ধরা পড়ে গেছে সে। অস্থিরভাবে বললে, হ্যাঁ, দেখেছি। আমাকে দেখাবে? আবার সেই রকম অদ্ভুত দৃষ্টি ঘনিয়ে এলো প্যাট্রিকের নীল চোখে। বলল, দেখলে কি বিশ্বাস হবে? কিসের বিশ্বাস? ছবিতে যাকে দেখবে। তার মানে কি বলতে চাও প্যাট্রিক? প্যাট্রিক হেঁট হয়ে আমার 6 ফুট লম্বা নাল লাগানো লাঠিটা তুলে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আমার তখন জেদ চেপে গেছে। প্যাট্রিক সরল মানুষ, গোপন কথা গোপন রাখতে পারেনি। কিন্তু কি এমন কথা যা হিমালয়ের এই নিভৃত প্রদেশে বসেও আমার মতো একক পর্বত অভিযাত্রীকে বলা যায় না? সোনাদানার দেশ, রত্নখনি। হেনরি সব জেনেই এসেছিল আর ফিরে আসেনি। পর্বতের ঢেউ হয়তো তাকে গ্রাস করেছে, তাতে খবরটা বলতে বাধা কি? প্যাট্রিক লাঠিটা নামিয়ে রেখে বলল, কি যেন তোমার নামটা বললে? শম্ভু দাস। দেখো শম্ভু দাস, আমি এদেশে এসেছিলাম শান্তির খোঁজে, তা পেয়েছি। কিন্তু হেনরি এসেছিল অশান্তি কুড়োতে, নিশ্চয়ই সে তা পেয়েছে, তাই আর ফেরেনি। তুমিও কি সেই পথের পথিক হতে চাও? আন্তরিক আবেগে গলা কেঁপে গেল প্যাট্রিকের। ছোকরা মানুষকে ভালোবাসে, তাই অচেনা অজানা মানুষের ক্ষতি চায় না। দু হাতে ওর হাত জড়িয়ে ধরে বললাম, না প্যাট্রিক, আমি অশান্তি চাই না, শুধু অজানাকে জানতে চাই। উজ্জ্বল হলো প্যাট্রিকের দু চোখ। সত্যি? 3 সত্যি। তাহলে শোনো, আমি এ খবর পেয়েছি বৌদ্ধদের ওই চোতেনে লামাদের কাছে। ওই উত্তরে কোথায় কেউ জানে না একটা চির বসন্তের রাজ্য আছে। খবরটা এতদিন কেউ জানত না। জেনেছে একজন বেলজিয়ান পর্বত আরোহীর দৌলতে। লোকটা ধুঁকতে ধুঁকতে এসেছিল, মারা গিয়েছিল এই চোতেনে। মরবার আগে সে বলে যায়, চারদিকে তুষারের রাজ্যের মাঝে একটা উপত্যকা আছে। স্বর্গোদ্যান যদি কোথাও থাকে তবে তা সেইখানে। উপত্যকায় একটা বিশাল হ্রদ আছে। বছরের কোনো সময়েই জল জমে বরফ হয়ে যায় না সেখানে, হিমালয়ের মাঝে যা কখনো ভাবা যায় না। কিন্তু সেইটাই বড় খবর নয়।
যে খবরটা বলতে বলতে ভয়ে কেঁপে উঠেছিল বেলজিয়ান পর্বতারোহী, তা শুনলে বিশ্বাস হবে না কারোই, কিন্তু সে প্রমাণ নিয়ে এসেছিল ক্যামেরার মধ্যে। নিজের হাতে ডেভেলপ করে প্রিন্ট পর্যন্ত করে দেখিয়েছিল আমাদের। কাজেই অবিশ্বাস করার আর উপায় ছিল না, জাল জচ্চুরির সম্ভাবনাও ছিল না। প্যাট্রিক থামল একটু। আমার কৌতূহল তখন তুঙ্গে, আপেল খেতেও ভুলে গেছি। প্যাট্রিক বললে, জিনিসটা মুখে বলার আগে তোমাকে ছবিটা দেখাবো। তোমার কাছে আছে? আমি প্রায় লাফিয়ে উঠলাম বললেই চলে। আছে। চোতেনে থাকা মানেই আমার কাছে থাকা। হেনরিকেও দেখিয়েছিলাম। ও অবশ্য তার আগেই প্রায় সেই রকম ছবি আমাকে দেখায়। তখনই বুঝেছিলাম হেনরি ওই বিস্ময় প্রত্যক্ষ করবে বলেই সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছে। তারপর শুনলাম আমেরিকান মিস্ট্রি ম্যাগাজিন ওকে পাঠিয়েছে। খবরটা তারাও পেয়েছে। যাচাই করতে চেয়েছে হেনরির মারফত। প্রায় 1 মাস হলো সে গিয়েছে উত্তরের দিকে। মাত্র 1 মাস? হ্যাঁ শম্ভু দাস, মাত্র 1 মাস। জানি না সে আর ফিরবে কিনা, কিন্তু কথা দাও এ ছবি দেখবার পর তুমি অজানার পথে পাড়ি জমাবে না। মুশকিলে পড়লাম। উত্তরের অগণন পর্বতের তরঙ্গ আর শিখরমালার দিকে চেয়ে রইলাম। তুষার আর বরফের বর্ম পরে মৌন গম্ভীর ভয়ঙ্কর শিখরের পর শিখর। নিঃশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, কথা দিচ্ছি যাব না। দীননাথ, নিয়তি তখন মুচকি হেসেছিল। নিয়তি আমাকে টেনে নিয়ে গিয়েছিল হিমালয়ের দুর্গম অভ্যন্তরে। নিয়তি আমাকে ঠেলে ফেলে দিয়েছিল নিঃসঙ্গ গিরিখাত আর বরফ প্রান্তরে। প্যাট্রিক উঠে পড়েছিল। আমাকে বলল, তুমি বসো, আমি আসছি। বসে রইলাম। চোখ রইল দূরে পাহাড়ে। হঠাৎ ঘেউ ঘেউ ডাক। দেখি একটা প্রকাণ্ড কালো কুকুর, আকারে প্যান্থারের মতো প্রকাণ্ড, ছুটছে একটা পাহাড়ি ভেড়ার পেছনে। দেখতে দেখতে নাগাল ধরে ফেলল, কামড় বসিয়ে দিল ভেড়াটার পেছনের পায়ে। শম্ভু দাস। ঘাড় ঘোরালাম। প্যাট্রিক এসে দাঁড়িয়েছে পেছনে, হাতে একটা খাম বাড়িয়ে দিল আমার দিকে। খামের মধ্যে খান কয়েক ফটোগ্রাফ। সব ফটোগ্রাফেই একটা দৃশ্য ধরা পড়েছে নানা কোণ থেকে। একই বিষয়বস্তুকে খুব দ্রুত তোলা হয়েছে পরপর। দ্রুত শাটার টেপার ফলে ফোকাসিং ঠিক হয়নি, টাইমিংও সঠিক নয়। তবে শার্প ফটো না হলেও ঝাপসা অবস্থাতেও চেনা যাচ্ছে। হ্যাঁ, চেনা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না নিজের চোখকেও। প্রাগৈতিহাসিক যুগের জন্তু জানোয়ারের ছবি দেখেছি বইতে। কোনটার কি নাম না দেখে বলা সম্ভব নয়, কিন্তু ছবিতে যা দেখলাম তা নিঃসন্দেহে এ যুগের নয়। দূরে দূরে বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরার কাছে পাতা ঝুলছে। পাতার আড়ালে ক্যামেরা রেখে লুকিয়ে ফটো তোলা হয়েছে নিশ্চয়ই। বিশাল সরোবরে ভাসছে প্রকাণ্ড একটা জীব, প্রায় সাপের মতো মাথা। জলদানবটির মুন্ডু জল থেকে উঠে আছে বেশ খানিকটা ওপরে। জলক্রীড়া করছে প্রাগৈতিহাসিক দানব। বিভিন্ন কোণ থেকে তার 10 রকমের 10টি ছবি তুলে এনেছে দুঃসাহসিক বেলজিয়ান অভিযাত্রী। স্তম্ভিতের মতো এক দৃষ্টে চেয়ে রইলাম মাটির ওপর পাশাপাশি রাখা 10খানি ছবির দিকে। চোখকে অবিশ্বাস করার উপায় তো নেই। চারদিকে বরফ আর ওই পাহাড়, নিঃসন্দেহে গ্রেট হিমালয়ের দৃশ্য। মাঝখানে টলটলে জল, কোথাও জল জমেনি। জল নিয়ে খেলছে বলে তরল জল ছিটকে উঠছে, কখনো লেজ আছড়াচ্ছে, কখনো পিঠের প্রকাণ্ড কুঁজ ভাসিয়ে সাঁতরাচ্ছে, কখনো মাথা ডুবিয়েছে, কিন্তু কখনোই ক্যামেরার দিকে শটান চেয়ে নেই। ক্যামেরাম্যানকে দেখতে পায়নি প্রাগৈতিহাসিক দৈত্য। দেখতে পায়নি বলেই সশরীরে ফিরে আসতে পেরেছিল
বেলজিয়ান অভিযাত্রী, কিন্তু পথকষ্ট শেষ করে দিয়েছে তার জীবনী শক্তি। মুখ তুলে চাইলাম প্যাট্রিকের দিকে। প্যাট্রিক নির্নিমেষে চেয়ে আছে আমার দিকে। বলল, দেখলে? কিন্তু এ যে অবিশ্বাস্য। কি যেন নাম জন্তুটার? ডাইনোসর। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।